আজ আমরা দেখতে চলেছি 2021 সালে রিলিজ হয় একটি অসাধারণ সিরিজ যার নাম হলো দ্য সাইলেন্ট সি। এটি মূলত একটি সাউথ কোরিয়ান সার্ভাইভাল থ্রিলার সিরিজ, যেখানে এমন একটি ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়েছে যে পৃথিবীতে আস্তে আস্তে পানি একদম শুকিয়ে গিয়েছিল। এমনকি পৃথিবীর প্রায় সমস্ত পানি হয়ে গিয়েছিল বিষাক্ত, যার ফলে পুরো পৃথিবীর কোথাও এখন মানুষ ফ্রিতে পানি পান করতে পারত না। পানিরও ছিল বিভিন্ন বিভিন্ন লেভেল, যেটা মানুষকে এক ধরনের গোল্ডেন কার্ডের মাধ্যমে কিনে নিতে হতো। তবে এই গোল্ডেন কার্ডের মাধ্যমে সবচাইতে বিশুদ্ধ এবং পরিষ্কার পানি পাওয়া যেত। আর পানির বাকি যে লেভেলগুলো ছিল সেগুলো মানুষের অর্থ এবং পেশার ভিত্তিতে ছিল নিচের স্তরে। একদিকে যেখানে ধনী মানুষেরা তাদের প্রয়োজন ছাড়াই কিনে নিচ্ছিল প্রচুর পরিমাণে পানি, আর অন্যদিকে দরিদ্র মানুষেরা পান করার মতো বিশুদ্ধ পানি পাচ্ছিল না। পৃথিবীর এমনই এক ভয়ানক পরিস্থিতির মধ্যে মানুষকে শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পেরেছিল, নাকি পানির অভাবেই মানবশূন্য হয়ে পড়েছিল আমাদের এই পৃথিবী। সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ সিরিজটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক পানিবিহীন এক ভবিষ্যৎ পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে। সময়টা ছিল 2075 সাল। এ সময় পৃথিবীর পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ু পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। এমনকি পুরো পৃথিবীতে মারাত্মকভাবে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাওয়ার কারণে আস্তে আস্তে পৃথিবীর সমস্ত পানি শুকিয়ে যেতে শুরু করেছিল। এমনকি সমুদ্রের পানির স্তরও কমতে শুরু করেছিল। সেই সাথে পৃথিবীর প্রায় সমস্ত জায়গাতে খরা দেখা দিয়েছিল। আর পৃথিবীর এমন ভয়ানক পরিস্থিতির কারণে বর্তমানে এখন যেন পৃথিবীর মাটিতে ফসল আবাদ বন্ধই হয়ে গিয়েছে। তাই পুরো পৃথিবীতে ব্যাপক পরিমাণে খাদ্য সংকট দেখা দিয়েছে। তবে বর্তমানে বিশেষ কিছু জায়গাতে গ্রিন হাউসের মাধ্যমে ফসল ফলানো হচ্ছে, কিন্তু সেটা বর্তমানে পৃথিবীর জনসংখ্যার জন্য যথেষ্ট ছিল না। তাই এখন যে কোনো খাদ্যেরই অনেক বেশি দাম ছিল। এমনকি এখন পৃথিবীর কোনো মানুষই ফ্রিতে পানি খেতে পারে না, কারণ পৃথিবীর সমস্ত জায়গা থেকে পানি শুকিয়ে যাওয়ার কারণে পৃথিবীতে পানির চাহিদা অনেক বেড়ে গিয়েছে। তাই এখন প্রত্যেকটি দেশের সরকার ফ্রিতে মানুষকে পানি দেওয়া বন্ধ করে দিয়েছে। আর বর্তমানে এখন মানুষের কাছে পানি সংগ্রহ করার জন্য একটি গোল্ডেন কার্ড রয়েছে, যেটা দিয়ে মানুষ তার ইচ্ছে মতো পানি কিনতে পারবে। কিন্তু এই ধরনের কার্ডগুলোর মূল্য অনেক বেশি ছিল, যেটা গরিব মানুষের কেনা কোনোভাবেই সম্ভব ছিল না। আর এখন পৃথিবীতে যে সমস্ত পানিগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো ছিল খুবই নোংরা প্রকৃতির পানি, যেগুলোকে পান করা সম্ভব ছিল না। তবে জনগণের মধ্যে একটু সমতা বজায় রাখার জন্য সরকার একটি উপায় বের করে। আসলে গোল্ডেন কার্ড দিয়ে যে সিরিয়ালে দাঁড়িয়ে পানি নিতে হয়, পরবর্তীতে সেই সিরিয়ালের আশেপাশেও কয়েকটি সেক্টর খোলা হয়, যেখানে মানুষের পেশা এবং অর্থের ভিত্তিতে স্তর বাই স্তর খুবই নিম্নমানের পানি দেওয়া হয়। এতে করে দেখা যায় যে আস্তে আস্তে পৃথিবীতে পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। তাই এখন পৃথিবীর দরিদ্র শ্রেণীর মানুষেরা অনেক কষ্টে তাদের জীবন কাটাচ্ছে। আর তাই পৃথিবীর দরিদ্র শ্রেণীর মানুষেরা প্রতিনিয়ত নিজেদের অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছে। তবে গভর্নমেন্টের কাছে এমন কোনো রাস্তাও ছিল না যেটার মাধ্যমে সে এই সমস্ত মানুষদেরকে সাহায্য করতে পারবে, কারণ পৃথিবী নিজেই এখন আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই কয়েকদিন পর তাদের সাথে কী ঘটতে পারে সেটা তারা নিজেও জানে না। এবার আমরা সাউথ কোরিয়ার একটি শহরের একটি অর্গানাইজেশন দেখতে পাই, যেখানে কিম নামক একজন ব্যক্তি এসেছে। আর সে আজকে তার একজন সঙ্গীকে নিয়ে সুন নামক একটি মেয়ের সাথে দেখা করতে এসেছে। সুন আসলে ছিল অনেক ভালো একজন ডক্টর। সে ছিল একজন অ্যাস্ট্রোবায়োলজিস্ট। আর এদিকে কিম আসলে ডক্টর সুনের সাথে একটি মিশনের ব্যাপারে কথা বলতে এসেছে। মিশনটির নাম হচ্ছে মুন মিশন। তো কিম এখানে ডক্টর সুনকে বলে যে ডাইরেক্টর চই পরবর্তী মুন মিশনের জন্য তাকে সিলেক্ট করেছে, তাই তাকে এবারের মিশনে যেতে হবে। আর এবারের মিশনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই মিশনের মাধ্যমে হয়তো পৃথিবীর পানির সমস্যা দূর হতে পারে। কিন্তু ডক্টর সুন এখানে কোনো ইন্টারেস্ট দেখায় না। সেই মিশনটিতে যেতে একদমই আগ্রহী ছিল না। তবে কিম তখন তাকে বলে, আপনি একবার এই মিশনটি সম্পর্কে জেনেই দেখুন, তারপর সিদ্ধান্ত আপনার উপর যে আপনি যেতে চান কিনা। এবার পরের দিন দেখা যায় যে ডক্টর সুন মিশনের ব্যাপারে জানার জন্য এসএসসি অর্গানাইজেশনের মিটিংয়ে চলে যায়, যেখানে রকেটের ক্যাপ্টেন হং সহ আরও অনেকগুলো অ্যাস্ট্রোনট ছিল। এবার মিটিংয়ে চই নামক একজন মহিলা তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে যে আজ থেকে 5 বছর আগে আরও একটি মুন মিশন হয়েছিল, যেটা কিনা চাঁদের বাইরে স্পেস স্টেশনে হয়েছিল। তবে সেই মিশনে কোনো ভুলের কারণে সেখানে রেডিয়েশন ছড়িয়ে পড়েছিল। আর যতজন অ্যাস্ট্রোনট সেখানে গিয়েছিল সেই দুর্ঘটনার ফলে তারা সবাই মারা গিয়েছে। আর সেই মিশনে আসলে ডক্টর সুনের বোনও ছিল, যে কিনা সেই মিশনে গিয়ে তার প্রাণ হারিয়েছে। তাই মূলত ডক্টর সুন এই ধরনের মিশনে কোনোভাবেই যেতে চাইছিল না। তো এখন এই মিটিংয়ে সবাইকে উদ্দেশ্য করে বলা হয়
যে চাঁদের সেই বাইলি স্পেস স্টেশনটি অনেকদিন আগেই ব্যান করে দেওয়া হয়েছিল, আর এখন গভর্নমেন্ট পুরোপুরিভাবে সেই স্পেস স্টেশনটিকে বন্ধ করে দিতে চাইছে। কিন্তু বর্তমানে সেই স্পেস স্টেশনে এমন একটি জিনিসের সন্ধান পাওয়া গিয়েছে যেটা কিনা আমাদের বর্তমান পৃথিবীর সমস্ত সমস্যা দূর করতে পারবে, যদি আমরা এই রিসার্চটি সফল করতে পারি। তাই আমরা বেশ কয়েকজন অ্যাস্ট্রোনটকে সেই স্পেস স্টেশনে পাঠাতে চাই, যেখানে তোমাদেরকে স্পেস স্টেশনটি বন্ধ হওয়ার আগেই যেতে হবে এবং 24 ঘন্টার মধ্যে সেই জরুরি জিনিসটি স্যাম্পল নিয়ে চলে আসতে হবে, যেটা কিনা মূলত একটি ক্যাপসুলের ভেতর রয়েছে। কিন্তু ডক্টর সুন তখন চুইকে বলে, সব কিছুই বুঝলাম, আমাদেরকে স্যাম্পল তো আনতে বললেন, কিন্তু সেই স্যাম্পলের ব্যাপারে তো বিস্তারিত কোনো তথ্য বলছেন না, বা সেই স্যাম্পল আনতে গেলে কোন কোন ঝুঁকি থাকতে পারে সেগুলোও তো বলছেন না, কারণ সেই স্পেস স্টেশনে অলরেডি অনেকগুলো মানুষ মারা গিয়েছে। কিন্তু মিস চুই তখন পুরো বিষয়টিকে ইগনোর করে বলে, আসলে সেই জায়গাটিতে বিস্ফোরণের কারণে রেডিয়েশন ছড়িয়ে পড়েছিল, তাও আবার সেটা অনেক দিন আগে। তবে এখন সেখানকার কী অবস্থা রয়েছে সেই ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই, কিন্তু আপাতত আমরা এটা জানি যে মিশনটি আমাদের জন্য অনেক বেশি জরুরি, তা না হলে পৃথিবী এমনিতেই ধ্বংস হয়ে যাবে। এবার দেখতে দেখতে প্রায় কয়েকদিন সময় পার হয়ে যায়। এখানে আমরা সেই সমস্ত অ্যাস্ট্রোনটদেরকে দেখতে পাই যাদেরকে মুন মিশনে যাওয়ার জন্য সিলেক্ট করা হয়েছিল। তো মিশনে যাওয়ার ঠিক কিছুক্ষণ আগেই মিশনটিতে তাদের কো পাইলটকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে দেওয়া হয়েছে নতুন কো পাইলট লি জিসুকে, যাকে এখানকার কোনো অ্যাস্ট্রোনয়েডই তেমনভাবে চিনত না, তাই তার সঙ্গে এখানকার কেউই কমফোর্টেবল ফিল করছিল না। তাছাড়া লি জিসুর ব্যবহার অনেক খারাপ ছিল, সে সবার সাথে খুবই রুড বিহেভ করছিল, আর মুহূর্তের মধ্যেই রকেটটি পৃথিবীর অরবিট পার করে ফেলে। কিন্তু যখনই রকেটটি চাঁদের মডিউলের মধ্যে ঢুকে পড়ে, তখন রকেটটির ল্যান্ডিং সিস্টেমের একটি নাট খুলে যায়, যার ফলে আস্তে আস্তে রকেটটি তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। এসব দেখে ক্যাপ্টেন হং তখন লি জিসুকে বলে যে রকেটের ল্যান্ডিং মডিউলের সমস্ত নাটগুলোই খুলে ফেলে দিতে, তা না হলে তারা সবাই মরবে। পাইলট তখন সঙ্গে সঙ্গেই মডিউলটিকে আলাদা করে দেওয়ার পর রকেটটি অনেক দ্রুত গতিতে চাঁদের মাটিতে আছড়ে পড়ে, আর তাদের মডিউলটি চাঁদের একটি কিনারার মাত্র 5 কিলোমিটার দূরে গিয়ে বিস্ফোরিত হয়ে যায়। এরপর রকেট থেকে সমস্ত অ্যাস্ট্রোনটরা বেরিয়ে আসে। এখন তারা সবাই মিলে যেই জায়গাতে ল্যান্ড করতে পেরেছে সেই জায়গাটি চাঁদের সেই স্টেশন থেকে অনেকটাই দূরে ছিল, আর তাদের কাছে এখন সেখানে পৌঁছানোর মতো কোনো রকেটও ছিল না। তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এখন তারা পায়ে হেঁটে সেই স্টেশনের উদ্দেশ্যে যাবে, আর সেখানে গেলেই তারা তাদের মেইন অফিসে সিগন্যাল পাঠাতে পারবে। এতে করে তারা নিশ্চয়ই তাদের জন্য কোনো না কোনো সাহায্য পাঠাবে। এবার তারা সেখানে পায়ে হেঁটেই চলতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই তারা রিয়েলাইজ করতে পারে যে তাদের অক্সিজেন আস্তে আস্তে অনেকটাই কমে আসছে, আর তাদের রকেটের ল্যান্ডিংয়ের প্রেশারের কারণে তাদের মধ্যে থাকা একজন অ্যাস্ট্রোনট হিয়ংয়ের হাড় ভেঙে গিয়েছে। কিন্তু হিয়ংয়ের অবস্থা এখানে এত বেশি খারাপ হয়ে যায় যে কিছুক্ষণের মধ্যে সে দম বন্ধ হয়ে এখানেই মারা যায়। তবে সে এখানে পানি পানি বলে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু পরিষ্কারভাবে কোনো কিছু বলার আগে সে সেখানেই মারা যায়। এদিকে হিয়ংয়ের মৃত্যুতে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ হিয়ং ছিল তাদের মধ্যে সবচাইতে পুরনো অ্যাস্ট্রোনট, যে কিনা এর আগের এই স্টেশনে এসেছিল, আর এই স্টেশনের ব্যাপারে সে অনেক কিছুই জানত। তবে এখন তাদের কাছে কিছুই করার ছিল না, তাই তারা সবাই আবারও তাদের মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর প্রায় অনেক সময় যাবৎ পায়ে হেঁটে তারা কোনো মতে স্টেশন পর্যন্ত পৌঁছে যায়। স্টেশনের মধ্যে অক্সিজেনের ব্যবস্থা ছিল, তাই তারা দ্রুত সেখানে গিয়ে তাদের স্যুটের মধ্যে অক্সিজেন ভরে নেয়। তবে কিছু দূর যাওয়ার পর তারা তাদের লাইটের আলোতে দেখতে পায় যে সে স্পেস স্টেশনের মধ্যে অনেকগুলো মানুষের লাশ পড়ে আছে। এটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ এখানে তো দুর্ঘটনা ঘটেছিল প্রায় 5 বছর আগে, তাই এত বছর পুরনো লাশ হলে তো এগুলো পচে যাওয়ার কথা। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তারা বুঝতে পারে যে এই লাশগুলো মূলত কোরিয়ানদের নয়, বরং এরা অন্য কোনো দেশের নাগরিক। তবে এমন সময় তারা তাদের পোশাক দেখে বুঝতে পারে যে এরা মূলত আরএক্সএল গ্রুপের সদস্য, যাদের কাজ হচ্ছে বিভিন্ন স্পেস স্টেশনে গিয়ে চুরি করা। এবার ডক্টর সুন এখানে তাদের মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য লাশগুলোকে প্রায় অনেক সময় যাবৎ পর্যবেক্ষণ করে, আর বুঝতে পারে যে এদের মৃত্যু পানিতে ডুবে যাওয়ার কারণেই হয়েছে। আর ডক্টর সুন যখন সবাইকে এই কথা বলে তখন সবাই একদম অবাক হয়ে যায়, কারণ এখানকার আশেপাশে কোথাও তো পানিই নেই, তাহলে পানিতে ডুবে কিভাবে মৃত্যু হতে পারে। এবার এসব বিষয়ে কথা বলতে বলতে তারা সামনের দিকে এগিয়ে যায়, আর কিছু দূর যাওয়ার পরেই সুজান নামক একজন অ্যাস্ট্রোনট দেখতে পায় যে তাদের হাতে যে রেডিয়েশন মিটারটি রয়েছে সেই রেডিয়েশন মিটারে কোনো প্রকার রেডিয়েশন দেখা যাচ্ছে না, অর্থাৎ এখানকার আবহাওয়া হয়তো এখন একদম ঠিক হয়ে গিয়েছে। ক্যাপ্টেন হং তখন সবাইকে বলে হতে পারে এই এরিয়াতে রেডিয়েশনের কোনো ব্লাস্টই হয়নি, যার কারণে এখানে কোনো রেডিয়েশন নেই। তবে এসব কথা শুনে ডক্টর সুন তখন তাদেরকে বলে
আসলে গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে রেডিয়েশন সম্পর্কে যা কিছু জানানো হয়েছে তার সব কিছু যে সত্য এমনটা বিশ্বাস করাটাও ভুল। কারণ গভর্নমেন্ট অনেক সময় এমন অনেক কিছুই করে থাকে, তার অনেক সত্যই অ্যাস্ট্রোনয়েটদের কাছ থেকে লুকিয়ে থাকে, যাতে করে পরবর্তী মিশনে তারা অ্যাস্ট্রোনয়েটদেরকে সহজেই রাজি করাতে পারে। তাই আমাদের সবাইকে এখন থেকেই সচেতন থাকতে হবে। তো তারা এখানে আর কোনো সময় নষ্ট না করে সোজা চলে যায় কমান্ড সেন্টারে, কারণ সেখান থেকে পৃথিবীতে তাদেরকে সিগন্যাল পাঠাতে হবে, যাতে করে পৃথিবী থেকে তাদের জন্য কোনো ব্যাকআপ টিমকে এখানে পাঠানো হয়। তো তারা সবাই কমান্ড সেন্টারে আসার পর এখানকার পাওয়ার অন করে দেয়, আর এরপর তারা এখানকার রেডিয়েশনও চেক করে দেখতে পায় যে এখানেও বিন্দু মাত্র রেডিয়েশন নেই। তবে এই বিষয়টি আসলে অনেক অদ্ভুত ছিল, কারণ 5 বছর আগেও যদি রেডিয়েশনের কারণে মৃত্যু হয়ে থাকে তাহলে এখানে 1% হলেও রেডিয়েশন থাকার কথা। তাই এই বিষয়টি সবাইকে অনেকটাই ভাবাচ্ছিল। ডক্টর সুন তখন সবাইকে বলে যে এখানে একদম রেডিয়েশন নেই, তাই তারা এখানে তাদের স্যুটের হেলমেট ছাড়াই সার্ভাইভ করতে পারবে। এবার এখানে সবাই হেলমেট খোলার পর রিয়েলাইজ করতে পারে যে এখানে সত্যি সত্যিই কোনো রেডিয়েশন নেই, আর এখানকার সব কিছুই তাদের কাছে নর্মাল লাগছিল। তো এখানে আসার পর মিশন পরিচালনার দায়িত্ব হচ্ছে ক্যাপ্টেন হংয়ের। ক্যাপ্টেন হং তখন তার পুরো টিমকে ডেকে মিশন বুঝিয়ে দেয়। সে পুরো টিমকে 3 ভাগে ভাগ করে ফেলে, আর সে সবাইকে উদ্দেশ্য করে বলে এখানে প্রায় অনেকগুলো স্টোর রুম রয়েছে। আমাকে জানানো হয়েছে যে স্টোর রুমগুলোতে সেই স্যাম্পলগুলো থাকতে পারে যেগুলোর জন্য আমরা মূলত এখানে এসেছি। তাই তোমাদের 3টি টিম এখন 3টি স্টোর রুমে যাবে, কারণ আমাদের হাতে মাত্র 24 ঘন্টা সময় আছে। তাই দ্রুত আমাদেরকে স্যাম্পলের ক্যাপসুলগুলো নিয়ে ফিরতে হবে। এখন ক্যাপ্টেন হংয়ের কথা মতো 3টি টিমই 3 ভাগে বিভক্ত হয়ে যায়। তবে স্টোর রুমে যাওয়ার পথে তারা সেখানে আরও কয়েকটি লাশ দেখতে পায়, আর তাদেরকেও দেখে মনে হচ্ছিল যে তারা সবাইও পানির মধ্যেই ডুবে মরেছে। এখন এই বিষয়টি নিয়ে ক্যাপ্টেন হং এবং তার পুরো টিম আপসেট ছিল। এদিকে আমরা ডক্টর সুনকে দেখতে পাই। সবাই এখানে ক্যাপসুল খোঁজার চেষ্টায় থাকলেও ডক্টর সুন এখানকার ডাটা রুম খুঁজছিল, কারণ সেই বিষয়টি পরিষ্কারভাবে জানতে চায় যে আসলে 5 বছর আগে এখানে কি হয়েছিল। কারণ সেই মিশনে তার বোনও ছিল, যে কিনা আর কোনোদিনও এখান থেকে ফিরে যায়নি। এমন সময় ক্যাপ্টেন হংয়ের কাছে লি জিসু দৌড়ে আসে, আর সে এখানে হংকে বলে পেছনের বায়ো সিগন্যালে আমি নতুন একটি সিগন্যাল পেয়েছি, তবে এটা কিসের সিগন্যাল সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। হং তখন সেই সিগন্যালটির ব্যাপারে জানার জন্য দ্রুত চলে যায়, আর এই সুযোগে লি জিসু ডক্টর সুনকে বলে তুমি যে এখানকার ডাটা খুঁজছো সেটা আমি ভালোভাবেই জানি। আমিও তোমার মতো এখানকার সমস্ত ইনফরমেশন জানতে চাই, তাই তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি যতক্ষণ সময় যাবত ডাটা রুম খুঁজে বের করবে ততক্ষণ পর্যন্ত আমি ক্যাপ্টেন হংয়ের মনোযোগ ধরে রাখার চেষ্টা করব। তবে এখানে আমরা জানতে পারি যে লি জিসু এখানে যা কিছু করছে সেই সব কিছু তার প্ল্যান মোতাবেক, কারণ সে আসলে আরএসএল এর একজন সদস্য, অর্থাৎ যারা কিনা স্পেস স্টেশনে চুরি করে থাকে। এবার অন্যদিকে আমরা বাকি দুটো টিমকে দেখতে পাই যারা কিনা স্টোর রুমে ক্যাপসুল খুঁজতে গিয়েছিল, কিন্তু এই দুটো টিমের মধ্যে একটি টিমও কোনো ক্যাপসুলই খুঁজে পায়নি, কারণ সেই স্টোর রুমগুলোতে যে ক্যাপসুলগুলো পড়েছিল সেই ক্যাপসুলগুলো সম্পূর্ণ খালি ছিল। আর এমনটা দেখে তারা সবাই বুঝতে পারে যে তারা আসার আগে এখানকার সব কিছু লুটপাট হয়েছে, অর্থাৎ আরএসএলের লোকেরা হয়তো এখানে এসে সব কিছু লুট করে নিয়ে গিয়েছে। এমনকি এখানকার আশেপাশের পরিস্থিতি দেখেও তারা সবাই বুঝতে পারে যে এখানে সব কিছু চুরি করার পর এখানে একটি ব্লাস্টও করা হয়েছিল। তবে এর মাঝে দেখা যায় যে সুচেন একটি ডেস্কের নিচে একটি ক্যাপসুল পেয়ে যায়, তবে সেখানে আবার একজন সায়েন্টিস্টের লাশও পড়েছিল, আর ক্যাপসুলটি মূলত সেই সায়েন্টিস্টের কাছেই ছিল। তাই সুচেন এখানে চেষ্টা করছিল সেই সায়েন্টিস্টের গায়ে হাত দিয়ে ক্যাপসুলটিকে নিয়ে আসার জন্য, কিন্তু এমন সময় দেখা যায় যে সেই সায়েন্টিস্টের শরীর থেকে ছোট্ট একটি ভাইরাস সুচেনের চোখের মধ্যে ঢুকে পড়ে, যেটা সে বুঝতেই পারে না। তবে এরপর সুচেন ক্যাপসুলটিকে বের করে দেখতে পায় যে ক্যাপসুলটিকে সে ভরা মনে করেছিল এটাও আসলে সম্পূর্ণ খালি একটি ক্যাপসুল। এদিকে ডক্টর সুন অনেক চেষ্টা করার পরেও কোথাও ডাটা রুম খুঁজে পায় না, তাই সে দ্রুত দৌড়ে আবারও স্টোর রুমের দিকে ফিরে আসে। এদিকে যখন থেকে সুচেনের চোখে সেই ভাইরাসটি ঢুকেছিল তখন থেকে তার শরীরটা অনেক খারাপ লাগছিল, আর সে অনবরত সেখানে ঘেমেই যাচ্ছিল। এদিকে ডক্টর সুন দ্রুত দৌড়ে স্টোর রুমের দিকে আসছিল। অন্যদিকে আমরা লি জিসুকে দেখতে পাই। লি জিসু সুযোগ পেয়ে একাই একটি স্টোর রুমের দিকে চলে আসে এবং সেখানে সে একটি ক্যাপসুল পেয়ে সেই ক্যাপসুলটি নিয়ে নেয়। আর এমন সময় সেখানে ডক্টর সুন আসলে সে দেখতে পায় যে লি জিসু একটি ক্যাপসুল নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ঠিক তখনই দেখা যায় যে কেউ একজন জোরে লি জিসুকে টান দিয়ে সেই স্টোর রুমের ভেতরে নিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে তাকে সেখানে মেরে ফেলে। এরপর সে সেখানকার ভেন্টিলেটর এরিয়া দিয়ে কোনো মতে ক্যাপসুলটি নিয়ে পালিয়ে যায়। এদিকে এটা দেখে ডক্টর সুন অনেক ভয় পেয়ে যায়,
আর সে চিৎকার করে তার সমস্ত সঙ্গীদেরকে ডাকতে থাকে। সবাই সেখানে আসলে ডক্টর সুন তখন তাদেরকে সব কিছু খুলে বলে। কিন্তু ক্যাপ্টেন হংয়ের ডক্টর সুনের উপর সন্দেহ হচ্ছিল। এখন ক্যাপ্টেন হং এখানে ডক্টর সুনকে এই সমস্ত ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল। তবে বাকি অ্যাস্ট্রোনয়েটরা তখন কমান্ড সেন্টারে ফিরে আসে। কিন্তু এমন সময় বেশ কয়েকজন সুচেনের পরিস্থিতি লক্ষ্য করে। তারা দেখতে পায় সুচেন অনেক অসুস্থ হয়ে পড়ছে। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সুচেনের মুখ দিয়ে তার শরীরের ভেতর থেকে অনবরত পানি বের হচ্ছে। এত পরিমাণ পানি যেটা শরীরের ভেতর থেকে বের হওয়া কোনোদিনও সম্ভব নয়। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। আর তারা দ্রুত ক্যাপ্টেন হং এবং ডক্টর সুনকে এখানে ডেকে নিয়ে আসে। এরপর তারা সবাই মিলে সুচেনকে সেখানে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু দেখা যায় সুচেনের শরীরের ভেতর থেকে অনবরত পানি আসছিল। কেউই বুঝতে পারছিল না যে এত পানি কোথা থেকে আসছে। আর এভাবেই প্রায় অনেক সময় যাবৎ তার শরীরের ভেতর থেকে পানি বের হতে হতে কিছুক্ষণ পর সে সেখানে মারা যায়। আর সুচেনের লাশ দেখেও এখানে মনে হচ্ছিল যে সে পানিতে ডুবেই মারা গিয়েছে। তাই সুচেনকে দেখে সবাই বুঝতে পারে যে এখানে হয়তো এমন কোনো পানিবাহিত ভাইরাস আছে যেটায় আক্রান্ত হলে মানুষ এভাবেই মারা যায়। তাই তারা সবাই সেখানে নিজেদের সুরক্ষার জন্য সেফটি স্যুট পরে নেয়। এরপর তারা সবাই মিলে সুচেনের লাশটিকে পরিত্যক্ত একটি রুমের মধ্যে ফেলে রেখে আসে, যেখানে সচরাচর কোনো মানুষ যায় না। এদিকে ক্যাপ্টেন হং তখন ডক্টর সুনকে বলে, আমি তোমাকে ডাটা অ্যানালাইসিংয়ের অনুমতি দিচ্ছি। তুমি এখন সুচেনের বডি রিসার্চ করে এটা জানার চেষ্টা করো যে তার মৃত্যু আসলে কেন হয়েছে, কারণ এতে করে হয়তো বাকিদের জীবন বাঁচতে পারে। তাই ডক্টর সুন তখন তার একজন সঙ্গীকে নিয়ে রিসার্চ শুরু করে দেয়। তারা সুচেনের রক্ত পরীক্ষা করতে শুরু করে দেয়, কিন্তু রক্তের মধ্যে তেমন কোনো ভাইরাসের সন্ধান পাওয়া যায় না। তবে রক্তের ভেতর থেকে তারা এক ধরনের স্বচ্ছ পানি পায়। এদিকে বাকি অ্যাস্ট্রোনয়েটরা আবারও কমান্ড সেন্টারে চলে আসে। এদিকে ক্যাপ্টেন হং এখানে সবাইকে উদ্দেশ্য করে বলে যে সে অনেক সময় আগেই পৃথিবীর কমান্ড সেন্টারে সিগন্যাল পাঠিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো রেসপন্স পাওয়া যায়নি। একজন অ্যাস্ট্রোনয়েট এখানে ক্যাপ্টেন হংকে বলে যে তারা এখানকার সিস্টেম চেক করেছে, তবে সফটওয়্যারে এমন কোনো প্রবলেম পাওয়া যায়নি যেটার জন্য সিগন্যাল পৌঁছতে সমস্যা হবে। হয়তো মূল সমস্যা হার্ডওয়্যারে হতে পারে, তবে হার্ডওয়্যারটি ঠিক করতে আরও অনেক বড় সমস্যা রয়েছে, কারণ কমিউনিকেশন প্যানেল কয়েক স্তর নিচে অবস্থিত। এবার রিও নামক একজন অ্যাস্ট্রোনয়েট এখানে সবাইকে বলে যে আমি যখনই হার্ডওয়্যারটিকে রিলেট করতে শুরু করব, তখন কোনো একজনকে মাত্র 1 মিনিট সময়ের মধ্যে নতুন হার্ডওয়্যার সেখানে প্লেস করে দিতে হবে। ক্যাপ্টেন হং তখন বলে, কিন্তু আসলে সেই জায়গাটির সমস্যা কি? রিও তখন তাকে বলে, আসলে সেই জায়গাটিতে যাওয়াটাই একটা সমস্যা, কারণ সেখানে যাওয়ার লিফট কোনো কাজ করছে না। ক্যাপ্টেন হং তখন তাকে বলে, আমি রশির মাধ্যমে সেখানে যাব, তুমি শুধুমাত্র হার্ডওয়্যার রিপ্লেস করার কাজ করবে। ক্যাপ্টেন হং তখন তার টিমকে নিয়ে চলে যায় হার্ডওয়্যার ঠিক করার উদ্দেশ্যে। তবে এখানে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমাদেরকে ক্যাপ্টেন হংকে দেখানো হয় ক্যাপ্টেন হংও আসলে এই মিশনটিতে আসতে চাইছিল না, কিন্তু সে শুধুমাত্র তার মেয়ের জন্য এই মিশনে এসেছে, কারণ তার মেয়ে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। কারণ হংয়ের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই তাদেরকে লো গ্রেডের পানি পান করতে দেওয়া হতো। তবে ক্যাপ্টেন হংকে বলা হয়েছে যে সে যদি এই মিশনটি কমপ্লিট করে আসতে পারে, তাহলে তার এবং তার পুরো পরিবারের জন্য হাই গ্রেডের পানি দেওয়া হবে। তাই মূলত সে মিশনটিতে এসেছে। এদিকে ডক্টর হং তার টিমের সঙ্গে এখানকার পানি রিসার্চ করে দেখতে পায় যে এই পানির মধ্যে কোনো জীবাণু নেই, যার কারণে মূলত এই পানিকে ক্রিস্টাল ওয়াটার বলা হয়। অন্যদিকে ক্যাপ্টেন হং একটি রশি দিয়ে কমিউনিকেশন প্যানেলটি ঠিক করতে যাচ্ছিল। তবে এমন সময় ক্যাপ্টেন হং বুঝতে পারে যে নিচ থেকে কিছু একটা আসছে। আর কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে যে এখানে 5 বছর ধরে যে লিফটটি বন্ধ অবস্থায় পড়ে আছে সেটা হঠাৎ করে চালু হয়ে গিয়েছে। এবার লিফটে অনেক দ্রুত গতিতে তার দিকে আসতেই সে কোনো মতে সেই জায়গা থেকে সরে যায়। লিফটটি তখন উপরে গিয়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তবে এখানে ক্যাপ্টেন হংয়ের স্যুটে আঘাত লাগার কারণে তার স্যুটে একটু সমস্যা হয়, যার কারণে অক্সিজেন দ্রুত গতিতে কমতে শুরু করে। কিন্তু ক্যাপ্টেন হং এখানে নিজের জীবনের পরোয়া না করে নিচে চলে আসে, আর সে খুবই দ্রুত সময়ে তার কাজটি কমপ্লিট করে ফেলে। কিন্তু অক্সিজেন কমে যাওয়ার কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তবে অনেক সময় পর যখন তার চোখ খোলে, তখন সে দেখতে পায় যে তার টিম তাকে উদ্ধার করেছে। এবার ক্যাপ্টেন হং তখন রিওর কাছে কমিউনিকেশন সিস্টেমের আপডেট জানতে চায়। রিও তখন তাকে জানায় যে এখন তো সব কিছু প্রায় ঠিক হয়ে গিয়েছে, কিন্তু তারপরও পৃথিবীর সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। কোথাও না কোথাও তো সমস্যা নিশ্চয়ই আছে। এবার সেখানকার স্ক্রিনে দেখা যায় একটি সিগন্যাল পাওয়া যাচ্ছে, তবে এই সিগন্যালটি আসছিল স্টোর রুম থেকে। তারা তখন দ্রুত স্টোর রুমে চলে আসে, আর তারা সার্চ করে দেখতে পায় যে লি জিসুনের পকেটে পুরনো একটি স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস রয়েছে। আর এই কমিউনিকেশন ডিভাইসটি দেখে তারা বুঝতে পারে যে আসলে লি জিসু ছিল আরেক সেলের সদস্য।
সে স্পেস স্টেশন সম্পর্কে তার টিমকে তথ্য দেওয়ার জন্যই মূলত তাদের টিমে জয়েন হয়েছিল। ক্যাপ্টেন হং তখন রিওকে ডিভাইসটি দিয়ে বলে, তুমি কি এই ডিভাইসটির মাধ্যমে কিছু একটা করতে পারবে? রিও তখন বলে যে এই ডিভাইসটি আমাদের কাছে এখন একটি মাত্র উপায়, যেটার মাধ্যমে আমরা পৃথিবীতে যোগাযোগ করতে পারবো। আর আমাদেরকে যেভাবেই হোক পৃথিবীতে তো যোগাযোগ করতেই হবে, তা না হলে 24 ঘন্টার মধ্যে যদি এই স্টেশনটিকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে তো আমরা সবাই মারা যাব। ক্যাপ্টেন হং তখন রিওকে বলে, তাহলে প্রথমে ডিরেক্টর চোয়ের সাথে যোগাযোগ করো, সেই আমাদের জন্য ব্যাকআপ টিম পাঠানোর ব্যবস্থা করবে। এবার রিও তখন সেই ডিভাইসটির মাধ্যমে ক্যাপ্টেন হংয়ের সঙ্গে ডিরেক্টর চোয়ের যোগাযোগ করিয়ে দেয়। ক্যাপ্টেন হং এখানে ডিরেক্টর চোয়ের উপর অনেকটাই রেগেছিল। সে এখানে চোইকে বলে, আপনি শেষ মুহূর্তে আমাদের কো পাইলটকে কেন পরিবর্তন করেছেন? আর আপনি যাকে এখানে কো পাইলট হিসেবে নিয়োগ করেছিলেন সে মূলত আরএক্সএলের সদস্য ছিল, যাকে এখানকার কেউ একজন মেরে ফেলেছে। আপনি কি নিজেও তাহলে আরএক্সএলের সাথে জড়িত? তাছাড়া আপনি আমাদেরকে এখানকার ব্যাপারে যে সমস্ত তথ্য দিয়েছেন সেগুলো সবই ভুল ছিল। এখানে কোনো ধরনের বিস্ফোরণ বা রেডিয়েশনের চিহ্নও পাওয়া যায়নি। এমনকি আপনি আমাদেরকে যে ক্যাপসুল উদ্ধারের কথা বলেছেন সেই ক্যাপসুলগুলোর ভেতরে কিছুই নেই। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে আপনি আপনারই কোনো স্বার্থ হাসিলের জন্য আমাদেরকে ব্যবহার করছেন? এসব কথা শুনে ডিরেক্টর চৈ তখন তাকে বলে, তোমার মেয়ের অবস্থা সম্পর্কে তো তুমি জানো তাই না? তাই আমার সঙ্গে লাগতে এসো না। তোমাকে যে কাজ করতে বলা হয়েছে সেটা ভালোভাবে সম্পন্ন করো এবং পৃথিবীতে ফিরে এসো, এটাই তোমার জন্য ভালো হবে। মেয়ের কথা শুনে ক্যাপ্টেন হং এখানে কিছুই বলতে পারে না। অন্যদিকে ডক্টর সুনের মাথায় একটি আইডিয়া আসে। সে সেই ক্রিস্টাল ওয়াটারের মধ্যে তার শরীরে 1 ফোঁটা রক্ত দিয়ে দেয়। এতে করে দেখা যায় যে তার রক্তগুলো আস্তে আস্তে সেখানেই বাড়ছে। তবে খুব বেশি বেড়ে যাওয়ার আগে ডক্টর সুন সেগুলোকে ফ্রিজ করে ফেলে। এমন সময় সেখানে ক্যাপ্টেন হং আসলে ডক্টর সুন তাকে এই পানির ব্যাপারে সব কিছু খুলে বলে। আর সে ক্যাপ্টেন হংয়ের কাছে জানতে চায় যে সে কি আগে থেকেই জানতো যে তারা এখানে স্যাম্পল হিসেবে কী নিতে এসেছে। ক্যাপ্টেন হং বলে, হ্যাঁ, এখানে মূলত আমরা ক্রিস্টাল ওয়াটার নিতে এসেছি। তবে আমাকে বলা হয়েছিল যে এই পানিটি পুরোপুরি সুরক্ষিত, এটার রিসার্চ নাকি আগেই কমপ্লিট হয়েছে। কিন্তু ডক্টর সুন তাকে বলে, এটার রিসার্চ এখনও কিছুই কমপ্লিট হয়নি। এমনকি এই পানিকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব সেটারও কোনো উপায় আমাদের কাছে এখনও নেই। এই পানি রক্তের স্পর্শে বিশেষ এক ধরনের পরজীবীর জন্ম দেয়, আর সেটা দ্রুত গতিতে বাড়তে বাড়তে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এরপরই মানুষের শরীর থেকে অনবরত পানি বের হতে থাকে। তবে এটা সত্যি যে এই পানি আসলেই একদম বিশুদ্ধ। এই পানির মধ্যে কোনো ধরনের ইনফেকশন বা ভাইরাস নেই, আর আমাদের পৃথিবীর পানির চাইতেও অনেক বেশি হাই কোয়ালিটির। ক্যাপ্টেন হং তখন তাদেরকে বলে, তাহলে একবার চিন্তা করে দেখো, যদি আমরা কোনোভাবে এই পানিটিকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে এটা পৃথিবীর মানুষের জীবন বাঁচাতে পারবে। পৃথিবীতে আমরা বিশুদ্ধ পানির যে সংকটে রয়েছি সেটাও হয়তো এই পানির ফর্মুলেশন ব্যবহার করলে দূর হয়ে যাবে। এবার ডক্টর সুন তখন ক্যাপ্টেন হংকে একটি রুমের কাছে নিয়ে আসে যেখানে লেভেল 1-এর সিকিউরিটি দেয়া আছে। ডক্টর সুন তখন ক্যাপ্টেন হংকে ভেতরে নিয়ে গিয়ে বলে, এটাই হচ্ছে এই স্টেশনের ডাটা রুম। যেহেতু এখান থেকে একটা স্যাম্পল আমরা পৃথিবীতে নিয়ে যাচ্ছি তাই আমাদের সেই সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানা উচিত, তা নাহলে হয়তো আমরা মানুষের ভালো করতে গিয়ে তাদের জন্য বিপদ ডেকে আনব। এরপর তারা দুজন মিলে ডেটা রুমের ভেতরে ঢুকে যায়। দেখা যায় যে এই ডেটা রুমটি বিশাল বড়, আর সেখানে গিয়ে তারা একটি সিক্রেট চেম্বার পায়। আর সেটা খোলার পর তারা সেখানে প্রচুর পরিমাণে গাছপালা দেখতে পায়। এটা দেখে তারা তো একদম অবাক হয়ে যায়, কারণ চাঁদের এই আবহাওয়াতে কখনোই গাছপালা হওয়া সম্ভব নয়। ক্যাপ্টেন হং তখন তার পুরো টিমকে এখানে ডেকে নিয়ে আসে। এরপর টিমের প্রত্যেকটি মেম্বার এক এক করে সেই সিক্রেট রুমটির মধ্যে যেতে থাকে। এবার সবাই এই জায়গাটিতে পৌঁছানোর পর দেখতে পায় যে তারা এখন যেই জায়গাটিতে রয়েছে এই জায়গাটি মূলত স্পেস স্টেশনের কোনো ম্যাপের মধ্যেই ছিল না, অর্থাৎ এই জায়গাটি কোনো কারণে হয়তো সিক্রেটভাবে বানানো হয়েছে। এবার সিক্রেট রুমে প্রবেশ করার পর তারা সেখানে একটি চেম্বার পায়, আর সেই চেম্বারে প্রবেশ করতেই তারা দেখতে পায় যে সেখানে হাজার হাজার ক্যাপসুল রয়েছে, যেটার মধ্যে রয়েছে ক্রিস্টাল ওয়াটার, অর্থাৎ যেই স্যাম্পল তারা পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তবে এমন সময় তারা সেখানে একটি ভাঙা স্যাম্পল দেখতে পায়, কিন্তু সেই স্যাম্পলগুলো ভেঙে আশেপাশে যেই পানিগুলো পড়েছে সেখানে গাছের বিভিন্ন শেকড় পানিগুলোকে আঁকড়ে ধরে রেখেছে। আর এই বিষয়টি দেখে তারা সবাই বুঝতে পারে যে সিক্রেট রুমে মূলত গাছপালাগুলো এই ক্রিস্টাল ওয়াটারের জন্যই হয়েছে, কারণ এই ক্রিস্টাল ওয়াটারের জন্যই গাছপালায় পানির কোনো অভাব হয়নি। এবার এক এক করে তারা সবাই সেখান থেকে স্যাম্পল কালেক্ট করতে শুরু করে। কিন্তু এমন সময় দেখা যায় যে দরজার সামনে যেই ক্রু মেম্বার দাঁড়িয়ে ছিল হঠাৎ করেই তার উপর কেউ একজন আক্রমণ করে আর তার হাত কেটে তার হাত থেকে স্যাম্পলটি নিয়ে নেয়। এদিকে সেই ক্রু মেম্বারের চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে
ক্যাপ্টেন হং এবং বাকি সবাই দৌড়ে আসে। ক্যাপ্টেন হং তার উপর আক্রমণ করতেই যাচ্ছিল, কিন্তু এমন সময় সে দেখতে পায় যে এটা তো একটা মানুষের বাচ্চা, যে কিনা তাদের ক্রু মেম্বারের উপর আক্রমণ করেছে। তাই হং আর তার উপর শ্যুট করতে পারে না, কিন্তু রকেটের আরেকজন পাইলট সং তার উপরে শ্যুট করে দেয়। ফলে সেই বাচ্চাটি এখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। আর এখানে তারা দেখতে পায় যে এটা একটি বাচ্চা মেয়ে, তবে তার শরীরে কিছু একটা হয়েছে, কারণ তার দৌড়ানোর স্পিড ছিল একদম আলাদা, আর তার কানের দুপাশ ছিল অনেকটা মাছের মতো। তবে মেয়েটি যাকে আক্রমণ করেছিল সে এখানে সঙ্গে সঙ্গে মারা গিয়েছে, অর্থাৎ এই মেয়েটির শরীরে শক্তিও অনেক বেশি। আর মেয়েটি এখানে চলে যেতে যেতেও একজনের উপর আক্রমণ করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, যার ফলে সেই ক্রু মেম্বারের হাত থেকে একটি স্যাম্পল নিচে পড়ে ভেঙে যায়। আর যে ক্রু মেম্বার মারা গিয়েছিল স্যাম্পলটি গিয়ে তার শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে, আর সেই স্যাম্পল আস্তে আস্তে বাড়তে থাকে, যেটা কিছুক্ষণের মধ্যেই সমস্ত স্যাম্পলের সংস্পর্শে চলে আসবে। ডক্টর সুন তখন সবাইকে বলে যে যদি এই স্যাম্পল একটি স্যাম্পলের গায়েও লাগতে পারে তাহলে বিক্রিয়ার ফলে এখানে বিস্ফোরণ ঘটবে। তাই সমস্ত ক্রু মেম্বাররা তখন দ্রুত সেই জায়গা থেকে পালিয়ে যেতে শুরু করে। তবে তাড়াহুড়ো করতে গিয়ে তারা সেখানে স্যাম্পলে শুধুমাত্র একটি বক্সই নিতে পারে। আর যে ক্রু মেম্বারকে সেই মেয়েটি আক্রমণ করেছিল তাকে তারা সঙ্গে নিয়ে কোনো মতে সেই জায়গা থেকে বেরিয়ে আসে। ডক্টর সুন তখন দ্রুত তার টিম মেম্বারকে নিয়ে সেই ক্রু মেম্বারের ট্রিটমেন্ট করতে শুরু করে। আর এই ক্রু মেম্বারের নাম ছিল ইভান। এবার সব কিছুটা শান্ত হয়ে যাওয়ার পর সবাই এখানে সেই মেয়েটির ব্যাপারে আলোচনা করছিল যে এইটুকু মেয়ে এই জায়গাতে কীভাবে এলো। ডক্টর সুন তখন তাদের সবাইকে বলে যে হয়তো 5 বছর আগে এখানে যে রিসার্চ হয়েছিল সেখানেই হয়তো এই মেয়েটিকে সঙ্গে করে আনা হয়েছিল, যেটা সকলের কাছ থেকে গোপন করা হয়েছে। তবে সেই রিসার্চের দুর্ঘটনায় সবাই মারা গেলেও সে হয়তো কোনো কারণে বেঁচে আছে, আর এতদিন থেকে সে হয়তো ক্রিস্টাল ওয়াটারের মাধ্যমে বেঁচে আছে। তাই যখনই কেউ ক্রিস্টাল ওয়াটারে হাত দিতে যাচ্ছে বা ক্রিস্টাল ওয়াটার নিতে চাচ্ছে তখনই সেই মেয়েটি তাদেরকেই ফলো করছে। এবার ডক্টর সুন, ক্যাপ্টেন হং এবং সং নামক একজন ক্রু মেম্বার সেখানকার একটি ভেন্টিলেশনে সেই মেয়েটিকে খুঁজতে আসে। আর ভেন্টিলেশনের অনেকটা ভেতরে আসার পর সং এবং ডক্টর সুন আলাদা রাস্তায় এবং ক্যাপ্টেন হং চলে যায় আলাদা রাস্তায়। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে তারা আলাদা রাস্তায় যাওয়ার পরও বারবার একই জায়গায় এসে মিলিত হয়। এদিকে ডক্টর সুনের সঙ্গী সুজি এবং ওয়াং নামক একজন ক্রু মেম্বার ডাটা সেন্টারে আসে, আর তারা এখানকার ডাটাগুলো চেক করতে থাকে। তারা মূলত এখানে ক্রিস্টাল ওয়াটারের ডাটা বের করার চেষ্টা করছিল, কিন্তু প্রায় অনেক সময় যাবতীয় খোঁজাখুঁজি করেও তারা এই ক্রিস্টাল ওয়াটারের ব্যাপারে কোনো ডাটাই পায় না। এতে করে তারা বুঝতে পারে যে আগে এই ডাটা সেন্টার থেকে ক্রিস্টাল ওয়াটারের ডাটা মুছে ফেলা হয়েছে। এবার ডক্টর সুন এবং সুজি মেডিকেল রুমে চলে আসে, আর তারা দেখতে পায় যে রিও এখানে ক্যাপসুলগুলো বের করে একটি বক্সের মধ্যে সেগুলোকে প্যাক করতে চাইছে। ডক্টর সুন তখন তার কাছে জানতে চায় যে সে এমনটা কেন করছে। রিও তখন তাদেরকে বলে যে সেগুলোকে সে মেয়ের হাত থেকে সুরক্ষিত রাখতে চাইছে, কিন্তু আসলে সে এখানে মিথ্যে বলছিল। এই রিও আসলে ছিল আরেক সেলের সদস্য। সে মূলত এই ক্যাপসুলগুলোকে চুরি করে নিয়ে যেতে চাইছিল, কারণ এগুলো একবার তার টিমের হাতে পড়লে এগুলোর মাধ্যমে তারা কোটি কোটি টাকা উপার্জন করতে পারবে। এদিকে এমন সময় সেখানে সেই ছোট মেয়েটি চলে আসে। রিও তাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে শ্যুট করতে চায়, তবে ডক্টর সুন তাকে বাধা দেয়, আর সুজির সমস্ত ক্রু মেম্বারদেরকে এখানে ডেকে নিয়ে আসে। এদিকে রিও নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেই মেয়েটিকে শ্যুট করে দেয়, কিন্তু মেয়েটি এতটাই ফাস্ট ছিল যে তার শরীরে একটি শ্যুটও লাগছিল না। বরং কিছুক্ষণ পরেই দেখা যায় সেই মেয়েটি উল্টো রিওর উপর আক্রমণ করে তাকে ফেলে দেয়। এবার সবাই তখন সেই মেডিকেল রুমে চলে আসে। ক্যাপ্টেন হং এখানে শ্যুট করতেই চাইছিল, কিন্তু ডক্টর সুন তাদের সবাইকে শ্যুট করতে মানা করে। এরপর ডক্টর সুন একটি ক্যাপসুল সেই মেয়েটির দিকে এগিয়ে দেয়, যাতে করে সে সেই মেয়েটির বিশ্বাস অর্জন করতে পারে। সেই মেয়েটি তখন ক্যাপসুলটি নিয়ে সেখান থেকে চলেই যেতে চাইছিল, কিন্তু ঠিক তখনই রিও আবারও উঠে তাকে শ্যুট করে দেয়। কিন্তু সবাই এখানে একটি বিষয় দেখে একদম অবাক হয়ে যায়, সেটা হলো বুলেটের জন্য তার শরীরে যে ছিদ্র হয়েছিল সেটা মুহূর্তের মধ্যেই পূরণ হয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে উঠে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এখন এই সব কিছু হয়ে যাওয়ার পর ক্যাপ্টেন হং রিসার্চ গ্রুপ অফ এভিয়েশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরের চিফ কিমের সাথে যোগাযোগ করে, যে কিনা ডক্টর সুনের কাছে এই মিশনের অফার নিয়ে এসেছিল। ক্যাপ্টেন হং এখানে খুবই সিক্রেটভাবে তার সঙ্গে যোগাযোগ করেছে। তো ক্যাপ্টেন হং এখানে কিমকে বলে, আপনি দয়া করে আমাদেরকে একটি সত্য কথা বলবেন, আসলে এই জায়গাটির রহস্য কী, আর এই ক্রিস্টাল ওয়াটার সম্পর্কে আপনি কি জানেন? আমরা অনেক চেষ্টা করেও এই সম্পর্কে কোনো ডেটা খুঁজে পাইনি, আর এখানে আমাদের সঙ্গে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে। কিম তখন তাকে বলে, আমি আসলে এই সম্পর্কে তোমাকে বেশি কিছু বলতে পারবো না,
শুধু তোমাকে একটি পরামর্শ দিতে চাই। যদি তুমি সত্যি এই সম্পর্কে জানতে চাও তাহলে ডক্টর সুনের সঙ্গেই থাকো। এবার তারা সবাই মিলে সেই মেয়েটিকে ধরার একটি প্ল্যান করছিল, কারণ সেই একমাত্র মানুষ যার উপর ক্রিস্টাল ওয়াটারের কোনো প্রভাব পড়ছে না। হয়তো তার মাধ্যমে রিসার্চ করলে ক্রিস্টাল ওয়াটারকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এবার সবাই যখন এখানে নিজ নিজ কাজে ব্যস্ত ছিল তখন রিও যেই ক্যাপসুলগুলো প্যাক করে রেখেছিল সে সেগুলো নিতে এসেছিল। তবে ইভান তাকে দেখতে পায়, তাই রিও তখন তাকে সেখানে শ্যুট করে দিয়ে চলে যায়। এবার অন্যদিকে আমরা ডক্টর সুনকে দেখতে পাই, যে কিনা তার টিমের সাথে একটি ট্র্যাপ তৈরি করছিল। সেটা হলো একটি জায়গাতে একটি ক্যাপসুল রাখার পর যখনই সেই মেয়েটি সেই ক্যাপসুলটিকে নেয়ার জন্য আসবে তখনই দুই পাশ থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হবে। এরপর তারা মেয়েটিকে তাদের কাছে অজ্ঞান করে বন্দি বানিয়ে ফেলবে। এবার সেই মেয়েটি যখন সত্যি সত্যি ক্যাপসুলটি নিতে আসে তখন দেখা যায় সে এত বেশি ফাস্ট ছিল যে সে একটুর জন্য সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যায়ে তার একটি পা দরজার সঙ্গে আটকে যায়। ডক্টর সুন তখন মেয়েটিকে শান্ত করতে গেলে দেখতে পায় যে মেয়েটির ঘাড়ের মধ্যে লুনা 073 লেখা, যেটা কিনা ছিল এখানকার একটি প্রজেক্টের নাম, যে প্রজেক্টটি এখানকার ক্রিস্টাল ওয়াটারের উপর করা হয়েছিল। এতে করে ডক্টর সুন বুঝতে পারে যে এই মেয়েটি তাহলে লুনা প্রজেক্টের একটি হিউম্যান এক্সপেরিমেন্ট। এমন সময় সেই মেয়েটি ডক্টর সুনের হাতে কামড় দেওয়ার পর ক্যাপ্টেন হং এসে মেয়েটিকে অজ্ঞান করে দেয়। এদিকে সুজি যখন মেডিকেল রুমে আসে তখন সে সেখানে রিও বা ইভান কাউকেই দেখতে পাচ্ছিল না। সে তখন তাদের টিমের কাছে জানতে চায় যে তারা তাদেরকে দেখেছে কিনা। তবে এমন সময় দেখা যায় সেখানে রেড অ্যালার্ম বেজে ওঠে। রিও আসলে কমান্ড সেন্টারে গিয়ে প্রত্যেকটি জায়গা লক করে দিয়েছে, যাতে করে যে যেখানে আছে সে সেখানেই আটকা পড়ে যায়, কারণ কিছুক্ষণ পরে সেখানে আরেক সেলের টিম আসতে চলেছে। আর তার টিম আসলেই সে সেই ক্যাপসুলগুলো নিয়ে তাদের সঙ্গে চলে যাবে। এদিকে দেখা যায় যে সে মেয়েটি তার জ্ঞান ফিরে পায় আর সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডক্টর সুন তখন তার পিছু করতে করতে একটি রুম খুঁজে পায় আর সেই রুমের মধ্যে প্রবেশ করে সে বুঝতে পারে যে রুমটি আসলে তার বোন সাঙ্গনের ছিল। এখানেই সে মূলত রিসার্চ করত। এবার ডক্টর সুন তখন সেই মেয়েটির সাথে অনেক ভালো আচরণ করে আর সে তাকে একটি ক্যাপসুল দিয়ে তার সঙ্গে বন্ধুত্ব করে নেয়। ডক্টর সুন এখানে জানতে পারে যে এই মেয়েটির নাম আসলে লুনা। এদিকে সুজি এখানে ইভানের ডেড বডি খুঁজে পায়। সেই সাথে তারা যে ক্যাপসুলগুলো রেখেছিল সেগুলোও সে খুঁজে পাচ্ছিল না। সুজি তখন তার পুরো টিমকে এখানে ডাকে, কিন্তু সবাই তো নিজ নিজ জায়গাতে আটকে গিয়েছিল। এদিকে ডক্টর সুন বুঝতে পারে যে ক্রিস্টাল ওয়াটারের অভাবে লুনার শরীর খারাপ হয়ে যাচ্ছে। এমন সময় ডক্টর সুন সেখানে একটি হার্ড ডিস্ক দেখতে পায় আর সে তখন হার্ড ডিস্কটিকে অ্যাক্টিভেট করে। তখন সে এত সময় ধরে যা খুঁজছিল সেটাই পেয়ে যায়। অর্থাৎ এই হার্ড ডিস্কের মধ্যে লুনা প্রজেক্টের সমস্ত ডেটাগুলো ছিল, যেটার মাধ্যমে তারা ক্রিস্টাল ওয়াটার সম্পর্কে জানতে পারবে। এই হার্ড ডিস্কের ভেতরে আবার অনেকগুলো ভিডিও ফুটেজ ছিল। ডক্টর সুন যখন সেগুলোকে প্লে করে দেখে তখন সে দেখতে পায় যে গত মিশনে যে ক্রু মেম্বাররা এখানে এসেছিল তারা এখানকার ক্রিস্টাল ওয়াটার নিয়ে রিসার্চ করছিল। তারা শুরুতে একটি মাছের উপরে এই এক্সপেরিমেন্টটি করেছিল, তবে শুধুমাত্র মাছের উপরে নয়, পরবর্তীতে ছোট্ট লুনার সাথেও তারা এমনটাই করেছে। আর তখন লুনা আরও অনেক ছোট ছিল। আর সবচাইতে ভয়ানক ব্যাপার হচ্ছে যে সেই এক্সপেরিমেন্টে তারা লুনার অনেকগুলো ক্লোন তৈরি করেছিল। ক্লোনগুলো হুবহু মানুষের মতোই ছিল। আর যখনই কোনো ক্লোন মারা যেত তখন তারা নতুন ক্লোনকে অ্যাক্টিভেট করত। আর মূলত এই কারণে লুনার পেছনে নাম্বার লেখা আছে, লুনা 073, অর্থাৎ লুনা এখানকার এক্সপেরিমেন্টের 73 নাম্বার ক্লোন। এর মানে হচ্ছে এর আগে 72 জন লুনার উপর এই এক্সপেরিমেন্ট করা হয়েছিল, তবে তারা সবাই মারা গিয়েছে। এসব জানতে পেরে ডক্টর সুনের লুনার উপর অনেক মায়াও হয়, কারণ দেখতে দেখতেই লুনার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তাই ডক্টর সুন তখন একটি ক্যাপসুলের মাধ্যমে লুনার শরীরে ক্রিস্টাল ওয়াটার ইনজেক্ট করে দেয়। এতে করে দেখা যায় লুনার শরীরে যত ধরনের ক্ষত ছিল সেগুলো সঙ্গে সঙ্গেই রিকভার হয়ে যায়। এদিকে ক্যাপ্টেন হং কোনো মতে কমান্ড সেন্টারে পৌঁছে যায়। আর রিও এখানে সমস্ত জায়গাতে যেই লকগুলো করেছিল সেগুলো সে দ্রুত আনলক করে দেয়। অন্যদিকে দেখা যায় যে সেই সিক্রেট রুমে ক্যাপসুলগুলোর যে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের প্রভাবে সেখানে পানি দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল। আর ক্রিস্টাল ওয়াটার তো সময়ের সাথে সাথে বাড়তে শুরু করে, তাই এখানকার পানির পরিমাণও বাড়ছিল। ক্যাপ্টেন হং তখন সেখানকার কমান্ড কাজে লাগিয়ে সিক্রেট রুমের পানি যেন বেরিয়ে যেতে পারে সেটার একটা ফাংশন চালু করে দেয়। কিন্তু তার এই সময় ছিল চাঁদের ঠিক উল্টো দিকে, যার কারণে বাহিরে প্রচণ্ড ঠান্ডা ছিল। তাই যখনই সিক্রেট রুমের পানিগুলো বেরিয়ে আসতে থাকে তখন সেগুলো সঙ্গে সঙ্গে বরফ হয়ে যায়, যে সম্পর্কে কেউই জানত না। আর দেখতে দেখতে এই বরফের কারণে স্টেশনের প্রেশার বাড়তে থাকে, ফলে অনেক জায়গা একদম লিক হয়ে যায়। এদিকে ক্যাপ্টেন হং এখানে রিও সমস্ত কিছুই জানতে পেরেছিল। আর রিও যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল
তখনই ক্যাপ্টেন হং তাকে ধরে ফেলে আর সে তাদের সাথে ধোঁকাবাজি করার জন্য তাকে সেখানে প্রচণ্ড মারে। রিও তখন তাকে একটি ছুরি দিয়ে আঘাত করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এমন সময় তারা দেখতে পায় যে স্টেশনের মধ্যে লিক হয়ে পানি পড়ছে। এটা দেখার পর তারা পরিষ্কারভাবে বুঝে যায় যে তাদের সামনে ভয়ানক এক বিপদ আসতে চলেছে। কারণ দেখতে দেখতেই পানির স্পিড এতটাই বেড়ে যায় যে স্পেস স্টেশন একদম ভরে যেতে শুরু করে। এদিকে ডক্টর সুন, চিফ এবং সুজি মিলে এখানে কথা বলছিল। তারা মূলত এখানকার হিউম্যান এক্সপেরিমেন্ট সম্পর্কেই আলোচনা করছিল। ডক্টর সুন এখানে তাদেরকে বলে যে গভর্নমেন্ট হয়তো রেডিয়েশনের মিথ্যে অজুহাত এ কারণেই দিয়েছে, যাতে করে কখনোই মানুষের সামনে তাদের এই বিষয়টি এক্সপোজ না হয়ে যায়। কারণ হিউম্যান এক্সপেরিমেন্ট এমনিতেই পুরো পৃথিবীতে ব্যান করা হয়েছে, আর রেডিয়েশনের কথা বলার কারণে কেউ কখনো এই বিষয়টি জানতেও চায়নি। কিন্তু গভর্নমেন্ট এখন ক্রিস্টাল ওয়াটার এই কারণেই চাইছে যাতে করে তারা তাদের এই এক্সপেরিমেন্ট আবারও কন্টিনিউ করতে পারে। আমার কাছে মনে হয় না যে এটা পৃথিবীর দূষিত পানি দূর করার কোনো উপায়। এমন সময় সেখানে ক্যাপ্টেন হং চলে আসে আর সে সবাইকে এখানকার পরিস্থিতি খুলে বলে তাদেরকে তৈরি হতে বলে, কারণ এক্ষুনি তাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তবে এমন সময় ডক্টর সুন দেখতে পায় যে তার হাত দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ডক্টর সুনের আর বুঝতে বাকি থাকে না যে সেও এখানকার বাকিদের মতোই সেই ভাইরাসে আক্রান্ত হয়েছে, যেটার মাধ্যমে শরীরে পানি উৎপন্ন হয়ে মানুষ মারা যায়। হয়তো লুনা তাকে যখন কামড় দিয়েছিল তখনই এই ভাইরাস তার শরীরে প্রবেশ করেছিল। ডক্টর সুন তখন নিজেকে একটি রুমের মধ্যে বন্দি করে দিয়ে বাকিদেরকে চলে যেতে বলে, কিন্তু কেউ তাকে রেখে কোনোভাবেই যেতে চাইছিল না। তবে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ডক্টর সুনের শরীর থেকেও প্রচুর পরিমাণে পানি বের হতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই সে ছটফট করতে করতে সেখানে অজ্ঞান হয়ে যায়। তবে যখন ডক্টর সুনের জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় যে সে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। সুজি তখন তাকে বলে যে লুনার কামড় দেওয়ার ফলে তার শরীরে কিছুটা ভাইরাস প্রবেশ করেছিল, কিন্তু তার শরীরে ভাইরাসটি সরাসরি পানি থেকে আসেনি, যার কারণে ভাইরাসটি তার শরীরে ততটা প্রভাব ফেলতে পারেনি। এবার সবাই সেখানে রেডি হয়ে কিমকে এখানকার সমস্ত পরিস্থিতি জানায়। কিম তখন তাদেরকে বলে যে খুবই অল্প সময়ের মধ্যে তাদেরকে নেওয়ার জন্য সে একটি টিম পাঠাচ্ছে। তবে ডক্টর সুন তখন তার কাছে জানতে চায় যে পৃথিবীতে যাওয়ার পর লুনার কি হবে। কিম তখন তাকে বলে লুনাকে গভর্নমেন্ট এ গ্রেড সিকিউরিটির মধ্যে রাখবে, আর সেখানে ক্রিস্টাল ওয়াটারে যে এক্সপেরিমেন্ট করা হয়েছিল সেটা পৃথিবীতেই করা হবে, কারণ এই এক্সপেরিমেন্টে সফল হলেই পানিকে পরিশোধিত করা সম্ভব। কিন্তু ডক্টর সুন তখন তাকে বলে তবে আমি তো অনেক ভালো করেই জানি যে আপনারা সিকিউরিটির নামে লুনার সঙ্গে যেটা করতে চলেছেন সেটা মূলত একটা টর্চার, যেটা এই বাচ্চা মেয়েটিকে কষ্ট ছাড়া আর কিছুই দেবে না। কারণ এটাই মূলত আসল লুনা, যাকে এক্সপেরিমেন্টের জন্য এখানে নিয়ে এসেছিল। সে একটা মানুষ। আর আপনারা কি জানেন যে আপনারা যে ক্রিস্টাল ওয়াটার নিয়ে এত মাতামাতি করছেন সেই ক্রিস্টাল ওয়াটার কতটা বিপজ্জনক? এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখনও আমাদের কাছে নেই। কিন্তু তখন তাদেরকে বলে যে এটা ডিরেক্টর চোয়ের নির্দেশ। ডিরেক্টর চোয়ের গভর্নমেন্টের সাথে খুবই ভালো সম্পর্ক, তাই এই এক্সপেরিমেন্ট তারা চাইলেও আটকাতে পারবে না। তবে আমি খুব দ্রুতই এই বিষয়টি সলভ করার চেষ্টা করছি, যাতে করে লুনা এবং ক্রিস্টাল ওয়াটার দুটোকেই কন্ট্রোল করা যায়। তবে এতে আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন। এবার দেখা যায় তারা সবাই সেখান থেকে বের হওয়ার জন্য রওনা দিচ্ছে। এদিকে ডক্টর সুন বারবার করে ক্যাপ্টেন হংকে বলছিল যে লুনাকে যেন পৃথিবীতে নিয়ে যাওয়া না হয়, কারণ তার উপর অনেক টর্চার করা হবে। এদিকে ক্যাপ্টেন হং যখন লুনার দিকে তাকায় তখন তাকে দেখে তার মেয়ের কথা মনে পড়ে যায়। ক্যাপ্টেন হং তখন বলে যে সে যেভাবেই হোক লুনাকে বাঁচাবে। এবার দেখা যায় তারা সবাই মিলে বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে পানি একদম তাদের কাছাকাছি ছিল। এবার তারা যখন বের হওয়ার দরজার একদম কাছেই চলে আসে তখন তারা সেখানে রিওকে দেখতে পায়। তবে রিও এখানে অনেক অস্বাভাবিক আচরণ করছিল, কারণ রিও আসলে এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে, আর সে এখানে তাদের সবার দিকে শুট করছিল। তবে এমন সময় রিও তার অতীতের কথা মনে পড়ে যায়। আসলে 5 বছর আগে যেই এক্সপেরিমেন্ট হয়েছিল সেখানে সেও একজন সদস্য ছিল, আর সে গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী তার সঙ্গে যে ক্রু মেম্বাররা এসেছিল তাদের সবাইকে স্টেশনে লক করে দিয়ে চলে গিয়েছিল, কারণ গভর্নমেন্টের সত্যতা সম্পর্কে তারা সবাই জেনে গিয়েছিল। তখন সেই ক্রু মেম্বার এখানে আটকা পড়ার ফলে তার এই 5 বছরে এই জায়গাতে মারা গিয়েছে। এখন আজও তাকে গভর্নমেন্টের নির্দেশে এই কাজটিই করতে হচ্ছে। সে আসলে তার সঙ্গে করে শুধুমাত্র লুনা এবং ক্রিস্টাল ওয়াটারকে নিয়ে যেতে চাইছিল, আর এটা বুঝতে পেরে ক্যাপ্টেন হং তখন তাকে গুলি করে দেয়। এবার লিওর কাছ থেকে ক্রিস্টাল ওয়াটারের সেই ক্যাপসুলগুলো নিয়ে তারা সবাই সেই জায়গা থেকে পালাতে শুরু করে। তারা সবাই দ্রুত তাদের স্যুট পরে নেয়, কারণ তাদেরকে এক্ষুনি বের হতে হবে। এখন পানি দিয়ে তাদের পুরো স্টেশন একদম ভরে গিয়েছে। এবার ডক্টর সুন যখন সেখানকার দরজা খুলতেই যাবে
এমন সময় সে দেখতে পায় যে লুনা কোনো স্যুট না পরেই অন্য কোনো রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছে। এদিকে পানির স্রোত অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে সবাই তখন দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করে। আর বাইরে বেরিয়ে আসার পর তারা দেখতে পায় যে লুনা চাঁদের একদম কিনারায় গিয়ে দাঁড়িয়ে পৃথিবীর দিকে তাকিয়ে আছে। আসলে 5 বছর যাবৎ এখানে থাকার কারণে তার বডি মিউটেড হয়ে চাঁদের আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। এ কারণেই মূলত তাকে স্যুট পরিয়ে দেওয়ার পর সে সেটাকে খুলে ফেলেছে। আর সে এই আবহাওয়াতেই খুব সুন্দরভাবে নিঃশ্বাস নিচ্ছে। এটা দেখে ডক্টর সুন অনেক খুশি হয়ে যায়। এদিকে ডক্টর সুন এবং তার সঙ্গীরা ক্যাপ্টেন হংকে কোথাও পাচ্ছিল না। তবে এমন সময় তারা দেখতে পায় যে লুনা হাঁটতে হাঁটতে একটি বরফের স্তূপের কাছে যায়। আসলে স্পেস স্টেশনের ভেতর থেকে যেই পানিগুলো ছিটকে বেরিয়েছিল সেগুলো তো সঙ্গে সঙ্গেই বরফে পরিণত হয়ে গিয়েছিল। আর সবাইকে স্টেশন থেকে বের করতে গিয়ে দেখা যায় যে ক্যাপ্টেন হং নিজেই সেই বরফের নিচে চাপা পড়ে গিয়েছে। আর সেখান থেকে বেরিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়, কারণ চাঁদের এই আবহাওয়া বহু সময় ধরে থাকবে, বরফ আর গলবে না। সবাই এতে অনেক ইমোশনাল হয়ে যায়। এদিকে ক্যাপ্টেন হংয়ের শরীরও বরফে জমতে শুরু করেছিল। সে তখন তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে সকলের কাছে অনুরোধ করে যে তারা যেন তার মেয়েটাকে বাঁচিয়ে নেয়। আর এটা বলতে বলতে সে সেখানেই মারা যায়। এমন সময় সেখানে নতুন একটি স্পেসশিপ নিয়ে ব্যাকআপ টিম চলে আসে। ডক্টর সুন এবং তার যে সমস্ত সঙ্গীরা এখন জীবিত ছিল তারা তখন লুনা এবং ক্যাপ্টেন হংকে সেখানে রেখেই পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়। তবে তারা তাদের সাথে ক্রিস্টাল ওয়াটার নিয়ে গিয়েছিল, শুধুমাত্র একটি আশায় যে উন্নত মানের রিসার্চের মাধ্যমে পৃথিবীর সমস্ত পানি হয়তো আবারও ঠিক হয়ে যাবে। বিশুদ্ধ পানির মাধ্যমে মানুষ ফিরে পাবে নতুন এক জীবন। আর এমনই একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।